নমস্কার বন্ধুরা, গান ও গল্প সঙ্গীত দিলীপ চ্যানেলে গল্প বাসরের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বিশ্ব সাহিত্যের ভিন্ন ভিন্ন স্বাদের ছোট বড় নানান গল্প নিয়ে সাজানো হয়েছে গল্প বাসর। গল্প বাসরের আজকের নিবেদন বুদ্ধদেব গুহ রচিত উপন্যাস আলোক ঝাড়ির দিনগুলি। গল্প পাঠে আমি আপনাদের বন্ধু দিলীপ পাল। শুরু হচ্ছে আজকের গল্প আলোক ঝাড়ির দিনগুলি। আজ প্রথম পর্ব। রাইধলা কি ও বুড়ি? শিলি বলল। ফোকলা দাঁতে হাসি ফুটল কিরণ শশীর। এখনো কিছু রাঁধি নাই, রাঁধবো নে। বুড়ির আবার রাঁধারাঁধির কি? দুইটা ভাত ফুটাইয়া লমু আনে, একটু ঘি ফেলাইয়া দুইটা আলু দিয়া দিমু ভাতে, আর কাঁচা মরিচ তো আছেই। রোজ রোজ এত দেরি কইরা রান্ধো কেন? শরীরটা একেবারে যাইব, তখন দেখবো নাকি? কেন তুই দেখবি? দেখবি না? চুপ করে রইল শিলি, উত্তর দিল না। কিরে সেমরি, কথা কস না কেন? কি কমু? ক্যাডা কারে দেহে? শরীর ভাঙ্গা গেলে কেউই দেখবো না কইয়া দিলাম। হে তো জানি, কিন্তু এ পোড়া কপাইলা শরীর একদিনের লগেও কি খারাপ হয়? পাথর দিয়া গইরা থইছিল আমারে ব্রহ্মা। হাসল শিলি। কিরণ শশীর গায়ে মাথায় হাত বুলিয়ে শিলি হেসে বলল, বালাই ষাট, খারাপ হইয়া কাম নাই, এই কইরা যেন পার হইয়া যাও বুড়ি। কই ছোস ঠিক সেমরি, দেখিস তুই আমি পড়ুম আর মরুম। তা তিনি আইতাছেন কবে? শিলি ভুরু তুলে জিজ্ঞেস করে। হনে বুঝছি, তাই ক। তোর এত এত ঘন ঘন আসুন যাওন আমার সাওয়ালের লাইগাই। কিরে ভুল কইছি ক? বাড়ির চারপাশ থেকে নানা রকম পাখি ডাকছিল। বড় বাঁশঝাড়ের মধ্যে বাদামি বড় পাখিটা ধরে ধরে পোকা খাচ্ছিল। সকালের হাওয়াতে বাঁশে বাঁশে কটকট আওয়াজ হচ্ছিল। পাশের ডোবাতে শাপলা যেখানে ঢেকে রাখেনি জল, সেখান থেকে সাত সকালের নরম সূর্যের আলো প্রতিসরিত হয়ে এসে তেঁতুল গাছের পাতায় পড়ে চারদিকে আলোর চিরুনির মতন তীর তীর করে কাঁপছিল। কিরণ শশী শেষ চৈত্রের প্রথম সকালের রোদে বড় ঘরের মাটির দাওয়াতে দুটি পা ছড়িয়ে দিয়ে বসেছিলেন। তুমি একটা যাচ্ছে তাই বুড়ি? তা তো কইবি, আমারে ভালো কইরা সেবা যত্ন কর। পুতন আইলে ওইব কি? সাওয়ালা আমার বড্ডই মাতৃভক্ত, আমি যদি না কইরা দেই ওই বই না বিয়া। বুঝছ সেমরি, আমার কথাই হইতাছে গিয়া শেষ কথা। বিয়ের কথাতেই শিলির চোখ মুখ উদ্ভাসিত হয়ে উঠল। হাসি মুখে বলল, হ কি আমার সাওয়াল, তারে বিয়া করণের লাইগা আমি তো কাইন্দা বেড়াই যান। তুমি নিজা নিজা সাই বর্ষ ভাই ভাই মর। তাই তো, হাসলেন কিরণ শশীও। বললেন, আইসা দেহি তরে কোন রাজার পুতাইয়া বিয়া করে। শিলি ভুরু নাচিয়ে চোখে ঝিলিক তুলে বলল, হ হ দেখো আনে, আমারে তুমি ভাবতেছটা কি? তোমার সাওয়ালের বিয়া কেডা করে? যা ভাবতাছি ঠিকই ভাবতাছি। একটু পরে শিলি বলল, দাও দেহি তোমার চাউলটা ধুইয়া আনি ইন্দারা থিকা। লইয়া যা, কুলাই যাই কইরা থুইছি, হবিষ্য ঘরে রাই খাইছি। শিলি চলে গেল হবিষ্য ঘরের দিকে।
কিরণ শশী চলে যাওয়া সিঁড়ির দিকে চেয়ে একটা বড় দীর্ঘশ্বাস ফেললেন। বড় ভালো এই মেয়েটা, রায়দের বাড়ির ছোট তরফের ছোট ছেলের মেয়ে। ছোট তরফের রায়রা কোনো রকমে টিমটিম করে বেঁচে আছেন এখনো। পয়সা কোনোদিনও ছিল না, বংশ পরিচয় ছিল। মানুষ ওরা ভালো, ভালো বলেও বটে এবং কুড়ে বলেও বটে। টাকা পয়সার দিকে কোনো দিন বিশেষ লোভ ছিল না। ঘরবাড়ি ছেড়ে উত্তরবঙ্গ থেকে উদ্বাস্তু হয়ে ওরা সকলেই নিম্ন আসামের এই কুমারগঞ্জে এসে একটু মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন। তাও 40 বছর হতে চলল। এদের কারোর দেশ ছিল বগুড়া, কারোর নীলফামারী, গাইবান্ধা, ডিমলা, কারোর পাবনা বা রাজশাহী। কিরণ শশীদের দেশ ছিল বগুড়ায়। এখনো পেছনে তাকালে ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে। মনে হয় এই তো সেদিনের কথা। মনে পড়লেই মন খারাপ হয়ে যায়। এখনো কেন যে মনে পড়ে। চেনা জানা মানুষজন আর নেই, অল্প বয়সীরা চেনে না। পুরান পাড়ার চেনন যায় না। বাড়িটার মধ্য দিয়া চওড়া পিচের রাস্তা চইলা গেছে গিয়া। ওই শোনা নাকি এয়ারপোর্ট হইব। শূন্য আইসে হেরম্ব বাবুর ছোট পুলায়। হ্যাঁ, গত বছর পূজায় গেছিল বগুড়ায়। অনেক কথাই কইল। সেই তাগো হরিসভার পূজাও আর হয় না। মস্ত মসজিদ উঠছে, ঈদের সময়ে উট বলি হয়। কোন শেখেরা নাকি পাঠায় সেসব। মকবুল মিয়া যে নাকি ঘরামির কাজ কইরা খাইতো, অহনে মস্ত বড়লোক হইছে, ঢাউস গাড়ি চড়ে। ভরসার কথা এই যে পিছনের কথা মনে করার সময় তার নেই। হইলে হইছে, বদলাইয়া তো যাইবই। কুমারগঞ্জ কি আসি আগের কুমারগঞ্জ আছে নাকি? সবই বদলাইয়া গেছে। বদলাইয়া গেছে মানুষের মন, মানুষের দৃষ্টি, সব কিছুই এই কয় বছরে বদলাইয়া গেছে। বড় মানুষ, বড় ধুলা, বড় আওয়াজ, বড় খাই খাই, নোংরামি সাইড ধারে। এর মধ্যে কিরণ শশীর আর বেশি দিন বাঁচার ইচ্ছা নাই। অহনে মানে মানে যাইতে পারলেই হয়, ভাবেন তিনি। টিনের ছাদে বৈশা একটা দাঁড়কার ডাক্তার ছিল, লাল রঙা। মাইয়া গো অসভ্য জায়গার মতন লাল তার মুখের ভিতর খান। অসভ্য অসভ্য দেখায়। কুমারগঞ্জে সকলেই বলে কিরণ শশী বড়ই অভাগী। দেশ ছেড়ে আসার পর আসামের এই গোয়ালপাড়া জেলার ধুবড়ি, গৌরীপুর, কুমারগঞ্জ, তামাহাট, গোয়ালপাড়া, ডিঙ্গডিঙ্গা, গোলকগঞ্জ, ফকিরগ্রামে অনেকেই ছড়িয়ে ছিটিয়ে আছেন। অনেকেই অবশ্য যেমন কিরণ শশীর শ্বশুরমশাই চাষবাস পাটের কারবারের কারণে এখানে অনেক আগে থেকেই ছিলেন। পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গাধর নদী, তার মাথা গিয়ে পড়েছে ব্রহ্মপুত্রে, আর ল্যাজ রয়েছে তিস্তায়। দেশভাগ হবার আগে পূব বাংলা থেকে বড় বড় মহাজনী নৌকো করে পাট আসত এই নদী বেয়ে। পাটের বড় বড় আড়ত, গদিঘর সব ছিল তখন প্রত্যেক বর্ধিষ্ণু বাড়িতেই। লাল আর সাদা, মিহি আর মোটা নানা রকম পাটের গন্ধে শীতকালে পাট ওঠার পর পুরো এলাকাটা ম ম করত যেন। গেছে সেসব দিন। অনেক ভেসে আসা পরিচিত পরিবারই এসে এখানে আবার নতুন করে শিকড় গেড়েছেন। ব্যবসা, চাকরি ইত্যাদিতে কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা, বালুরঘাট, বহরমপুর, কৃষ্ণনগর এবং কলকাতাতে অনেকে ছড়িয়ে গেছেন। যদিও আগে আসা বা পরে আসা সকলের মূল এখনো রয়ে গেছে এই ধুবড়ি, গৌরীপুর, কুমারগঞ্জ, তামাহাটেই। 7-7টি সুন্দর কৃতি যুবক ছেলেকে এবং তার স্বামীকেও হারিয়েছেন কিরণ শশী।
আছে এখন এই সবেধন পুতন, সবচেয়ে ছোট ছেলে। পুতনের সঙ্গে তার বয়সের এতই তফাৎ যে মনে হয় তিনি বুঝি মা নন, পুতনের ঠাকুমা। পুতন জলপাইগুড়ির এক চা বাগানের অ্যাকাউন্টেন্ট। ধুবড়ি থেকে বিকম পাশ করে কলকাতায় গেছিল তার ভাসুরের ভগ্নিপতির অডিট অফিসে খাতা লেখার কাজ শিখতে। এমকমও পাশ করে সেখান থেকেই। তারপর তাঁদেরই সুপারিশে তাঁদের মক্কেলের এই চা বাগানে অ্যাকাউন্ট্যান্ট হয়ে যোগ দিয়েছে বছর 3 হলো। পুতনের কাছেই শুনেছিলেন কিরণ শশী যে এক সময়ে বেশিরভাগ নামী চা বাগানই ছিল বাঙালিদের, নয়তো সাহেবদের কোম্পানির। এখন সাহেবদের কোম্পানিগুলো কিনেছে বড় বড় মারোয়ারিরা, আর বাঙালিদেরগুলো তাদের চেয়ে ছোট মারোয়ারিরা। হাতে বাঙালিদের মাত্র কয়েকটি বাগানই আছে এখন, হাতে গোনা যায়। পুতন বছরে একবার করে আসে কুমারগঞ্জে 1 মাসের জন্যে। এবারে আসবে বৈশাখের প্রথমে। চিঠি লিখেছিল যে এবারে নববর্ষটা কুমারগঞ্জেই কাটাবে, আর 7 বৈশাখী মেলা দেখতে যাবে অনেক দিন পর আলোকঝাড়ি পাহাড়ে। শিলি এসে বলল, তোমার ভাত সরাইয়া দিয়ে আইলাম, একটু মটরের ডাইলও ধুইয়া সরাইয়া দিছি, 2টা আলু আর 2 টুকরা কুমড়া, সময় মতো নামাইয়া লইনে, আমি যামু। আইসাই জামু জামু করস কান্দে সেমরি, ঘোড়ায় জিন দিয়ে আইসস নাকি? এই রকমই পেরায়, বাবা যে জ্বর হইছে তাই বুঝি কয় নাই তোমারে? কে? হন্দলের মায়ে? না তো, হন্দলের মায়ের কথা সারান দে, আয় আর যায়। যার ঘরে সাইডটা পোলা পান, হেই মায়ে কি কোথাও মন লাগাইয়া কাম করিবার পারে? ক দেহি। ক্ষুধায় কান্দে সেগুলান, আর তার ভাতার তো দিন রাত মদ গিল্লা পইরাই থাহে। হেই বেচারি বা করে ডাকি। তুমিও তো একলা বুড়ি মানসি, তোমারে যদি নাই দেহে তো সারাইয়া দাও না কেন? তোমারে দেহে কেডায়? থাক থাক, অমন কথা কইস না। সারাইয়া দিলে পোলাপান গুলান রে লইয়া একেবারে না খাইয়া মরব। পোলাপান হয় কেন তাগো? যাগো খাওয়াইবার। হ্যাঁ, হন্দলের মায়ের কি দোষ? পোলাপান হয় কেন তা জিগাইবার লাগে হন্দলের বাপ রে। এই পুরুষ যাত্রার হক কলি একেবারে বেয়াক্কাইল্লা। শিলিয়ার কথা বাড়ালো না। ও ভুলেই গেছিল যে পুতন কিরণ শশীর নিজের 8 নম্বর এবং শেষ ছেলে। মধ্যে 3টি মেয়েও ছিল। 2টি মারা গেছে কৈশোরে, আরেকটির বিয়ে হয়েছে কোচবিহারে। তার স্বামী রেলের টিকিট কালেক্টর। খুব সময় মতো মনে পড়ে যাওয়ায় চুপ করে গেল। পুরুষ মানুষগুলো সত্যি কি কোনো আক্কেল ছিল না? ছিল না শুধু নয়, এখনো নেই। নইলে হন্দলের বাবাই এমনটা করে? সি সি। সলি বুড়ি, আরে তোর বাবার না জ্বর আইসে কইলি? তখন আসে কেমন? তা তো কইয়া গেলি না সেমরি। কি যে করস? ভালো নাই, জ্বর উঠা গেছিল 5, অহন নাই মা 2 হইছে। ঔষধ তোষধ দিছস কিছু? না ভালোবাসাতেই সাইডা যাইব গিয়া জ্বর? দিছি তো, শৈলেন ডাক্তারের ভাইরে আনাইছিলাম তামাহার টিক্কা। কইয়া গেলেন মাথার নিচায় কচু পাতা দিয়া কইসা জল ঢাইলা যাও আর কুইনিন মিক্সচার চালাইয়া যাও। হই যেটা কি ম্যালোরি নাকি? তাহলেই খাইছে। আহ বুড়ি, তোমারে লইয়া পারি না আর। তোমার সওয়াল হইলা গিয়া ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস এমকম, আর তুমি ম্যালেরিয়ারে কও ম্যালোরি। একেরে হন্দলের মা হইয়া গেলা দেহি। ওই হইল, বুঝছস তো তুই? বোঝন যাইলেই হইব। ইংলিশ ফিংলিশ আমি জানুন কোনকানি এত। দেহি আজ বিকাল বিকাল যাইয়া একবার দেখা আসুম নরেশরে। তোমারে কে দেহে তার ঠিক নাই, তোমার কাম নাই যাওনের।
তেমন যদি বুঝিত আমি পাঠামো অনে ক্যাবলারে, তোমারে বইলে যাই বয়সা, খামুক আইসা ভিড় বাড়াইয়া না তো। আমি তো ভিড়ই বাড়াই সুদামুদা, অহনার কোন কামে লাগিকার। অভিমানের সুর লাগলো গলায় কিরণ শশীর। তারপর বললেন, তোর কাকায় বাড়ি নাই বুঝি? ঘরে পুরুষ মানুষ নাই একজনও? না, শিকারে গেছে গিয়া আবু সাত্তারে লইয়া। ধুবড়ি থিকা কোন সাহেব আইসে নাই শুনলাম। পুরুষ মানুষ লইয়া কোনো কাম আমাগো? বেকামের লোক সব, কামের মধ্যে এক কাম, সে কাম তো কুত্তায়ও করে। বাহাদুরিটা কিসের অত? সব সময় শিকার শিকার। কি যে বাতিক হইছে পরেশের, কাম ধান্দা নাই, ঘরে একটা কচি মাইয়ারে ফেলাইয়া। একটু চুপ করে থেকে আবার বললেন কিরণ শশী, তোর বাবার জ্বর দেখা যায় নাই নিশ্চয় পরেশ? না তো কি, যখন চইলা গেল তখন বাবাই তো বেহুশ। কস কি তুই? কি খিটক্যাল, এমন বেয়াক্কাইলেও হয়? কত দেহি। চলি আমি অহনে। যাও নাই, আইসো। তারপর গলা তুলে বললেন, আবার আসিস লো সেমরি। শিলি শুনতে পেল কিনা বুঝতে পারলেন না উনি। না শুনে থাকলে না শুনুক, ওর বলার উনি বললেন। চ্যাগারের দরজা পেরিয়ে রক্তজবা গাছটার পাশ দিয়ে, জোড়া রঙ্গনের পাশ কাটিয়ে, পেছনের বাঁশবনের মাঝের আলো ছায়ার ডোরাকাটা পথে পুকুর থেকে সদ্য উঠে বাড়ির দিকে ফেরা হেলতে দুলতে আসা হিস হিসানি তোলা একপাল সাদা কালো বাদাবি হাঁসেদের মধ্যে দিয়ে তাদের দুভাগ করে নিয়ে সাদা কালো ডুরে শাড়ি জড়ানো কালো ব্লাউজ পরা শিলি আলো ছায়ারি মতো মিলিয়ে যাচ্ছে। ওর ডান বগলের কাছে ব্লাউজটা ছিঁড়ে গেছে একটু। এ বাড়িতে কোনো পুরুষ নেই বলে আঁচল দিয়ে ঢাকেনি শিলি বগলতলি। পুরুষগুলোর চোখ দুপুরের কাকের মতো। কিরণ শশী মুগ্ধ স্নেহময় দৃষ্টিতে চেয়ে রইলেন ওর পথের দিকে অনেকক্ষণ। রঙ্গনের ডালে বুলবুলি হুটোপাটি করছিল, মৌটুসি পাখি ডাকছিল জবা আর যজ্ঞি ডুমুরের পাতার আড়ালের ছায়া থেকে, প্রথম গ্রীষ্মের রোদের আঁচ বাঁচিয়ে। বাঁশবাগান থেকে ঘুরঘুর করে কচি দুপুরের বিষণ্ণতাকে ছিদ্রিত করছিল একজোড়া ঘুঘু। দমক দমক হাওয়ার ধমকে ধমকে হলুদ ও লাল শুকনো কাঁঠাল পাতারা ঝাড় দিচ্ছিল উঠোন, বিনা মাইনের মর্জিবাজ মুনিশের মতন থমকে থমকে। নেশা লেগে গেল কিরণ শশীর। শেষ চৈত্রের চড়া বেলায়ও চোখের দৃষ্টি যেন ঝাপসা হয়ে এলো হঠাৎই শিলির চলে যাওয়া পথের দিকে চেয়ে। শোক এবং স্বপ্ন দুই বোধহয় চোখের দৃষ্টিকে সমান ঝাপসা করে, ভাবলেন উনি। বয়স হলে, সঙ্গীহারা হলে বড় ঘন ঘন ঝাপসা হয় চোখ। কিরণ শশী বড় ঘরের দাওয়া থেকে উঠে চান করতে গেলেন বাথরুমে। ইঁদারার এক পাশে কিছুটা জায়গা বাঁধানো এবং ঘেরা, দরজা দেওয়া। মেয়েদের চান করার জন্যই বানিয়েছিলেন গোপেনবাবু যখন বেঁচে ছিলেন। তাও অনেক দিনের কথা হয়ে গেল। চান করতে করতে কিরণ শশী নিজেকে দেখেন আর বড় কষ্ট হয় তার। সুন্দরী নারীর যৌবন চলে যাবার সময়ে অনেক কিছুই সঙ্গে টান মেরে উপড়ে তুলে নিয়ে যায়। আর যৌবন যখন থাকে সে মদমত্ত উদ্ধত থাকে বলে কোনো সুন্দরী যুবতী দুঃস্বপ্নেও ভাবে না এক মুহূর্তের জন্য যে যৌবন বড় অল্প সময়ের জন্য আসে, থাকে, চাঁপার বনের গন্ধের মতন। তারপর সেই শূন্য গহ্বর সুখস্মৃতির গূঢ় গভীর গোপন সব অস্পষ্ট ছায়া বুকে বেঁচে থাকে।
দেওয়াল থেকে অনেক দিন ধরে টাঙিয়ে রাখা ছবি বা ক্যালেন্ডার হঠাৎ সরিয়ে নিলে যেমন চারদিকের অনুষঙ্গের মধ্যে সেই জায়গাটি বড়ই দৃষ্টিকটু লাগে, সুন্দরী নারীর বার্ধক্যও তেমনই। সহজে সুখে বইতে পারা কঠিন। এই চান করার সময়টাতে প্রত্যেক দিনই নিজেকে অভিশাপ দেন কিরণ শশী। তাঁরই একলা জীবনে আর কোনো মোহ নেই, আশা নেই, ভালো লাগা নেই। বেঁচে আছেন, রান্না করছেন, ভাত খাচ্ছেন, ঘরবাড়ি পরিষ্কার করে রাখছেন, শুধু একটি মাত্র স্বপ্ন বুকে নিয়ে। পুতনের সঙ্গে শিলির দুটি হাত মিলিয়ে দিতে পারলেই তার বেঁচে থাকার সব প্রয়োজনই ফুরিয়ে যাবে। একদিন এই পলেস্তারা খসে যাওয়া ইঁদারার পাশের করমচারঙা চান ঘরে তাঁর একমাত্র বেঁচে থাকা ছেলের বউ সুন্দরী যুবতী শিলি চান করবে। নিজে চান করতে করতে ভাবেন কিরণ শশী, সুগন্ধি সাবান আর তেলের গন্ধে ঢেকে যাবে এই করমচারঙা মেঝের খাড়ের গন্ধ ভরা চান ঘরখানি। তাঁর পোলার বউ রাতভর বরের সোহাগ খেয়ে নতুন সিঁদুর ল্যাপটানো কপাল আর লাল নাক নিয়ে বিরান সোহাগী বেড়ালের মতো আড়মোড়া ভেঙে যখন পরিচিত অথচ একেবারে নতুন শিলি গড়ানো সকালের চৌকাঠে এসে দাঁড়াবে প্রথম সোহাগের পরের চান করার জন্যে, তখন চান করতে করতে হাই তুলবে শিলি। সিঁদুরে আমের ডালে বসা বসন্ত বৌরি পাখি লোভীর মতো দেখবে সেই ছাদ খোলা চান ঘরের মধ্যে শিলির জল ভেজা নগ্ন রূপ। তারপর কচি পাতা ভরা চিকন ডালে শিহর তুলে আমের বোলের গন্ধ চাড়িয়ে দিয়ে উড়ে যাবে তার সখার কাছে। হলুদ পাখিরা হলুদ ভাষায় কথা বলে, গিয়ে বলবে, আদর করো, আদর করো, আমার খুব আদর খেতে ইচ্ছে করছে। তার হলুদ সখা তাকে বলবে, অনেক কাজ, সময় নেই সময় নষ্ট করবার। পুরুষগুলো পৃথিবীময় সব এক রকম, সে পাখি হোক কি মানুষ। মেয়েদের মনের কথা কেউই বোঝে না। ওদের সময় হলে, ইচ্ছে হলেই ওরা আদর করতে চায়, তখন না বললেই ভারী গোসা। বেয়াক্কাইল্লা, এক্কেরেই বেয়াক্কাইল্লা এই পুরুষগুলান, ভাবছিলেন নিজের মনেই কিরণ শশী। কে জানে পুতন শিলির মতো মেয়ের যথার্থ দাম দেবে কিনা। শিলিদের অবস্থা পড়ে না গেলে শিলির মতো মেয়েকে বউ করার স্বপ্নও দেখতে পারতেন না কখনো কিরণ শশী। জ্বরটা দুপুরের দিকে বাড়ে, বিকেলে ছেড়ে যায়, আবার বেশি রাতে আসে। শৈলেন ডাক্তারের ভাই দাদা ডাক্তার, এই সুবাদেই গাঁয়ের ডাক্তার। LMF এর ডিগ্রিও নেই, কোয়াক। ভাইয়ের ভিজিট 2 টাকা আর দাদার 8 টাকা। ভাই সামলাতে না পারলে দাদাকে ডাকে। তবে নরেশবাবুর বাড়াবাড়ি হলেও শৈলেন ডাক্তারকে 8 টাকা ভিজিট দিয়ে ডাকার সামর্থ্য শিলির নেই। রোজগেরে বলতে তার কাকা পরেশ একাই, কিন্তু শিকারের বাতিকেই তাকে খেলো। মানুষটা ভালো, বিয়ে থাও করেনি, জঙ্গলই তাকে পরীর মতো জাদু করেছে। তার বিয়ে হয়েছে জঙ্গলের সঙ্গেই। কি যে ঘুরে বেড়ায় সারা বছর বনে পাহাড়ে নদী নালায় তা সেই জানে। আর সঙ্গী হয়েছে বটে একজন, আবু ছাত্তার। তার বাবাকেও বাঘে খেয়েছে, তাকেও 2 বার চিতাবাঘে ঠ্যাং কামড়ে আর ঘেঁটি কামড়ে ঘা করে দিয়েছিল। হাসপাতালে ছিল একবার 2 মাস, একবার 3 মাস। তাতেও কি মতিগতি কিছু বদলালো? না, কিছু মাত্রই না। কিন্তু নরেশের ভাই পরেশ, সে মানুষ নয়, ডাকাত। ভদ্রলোকের বাড়ির ছেলে যে কি করে এমন হয়ে গেল কে জানে।
ওর সর্বনাশ করেছে আসলে ওই চালচুলোহীন মাথার ওপরে 50টা মামলা ঝোলা আবু ছাত্তার। ওটা মানুষ নয়, ওদের দোজখের কোনো জীবই হবে। আবু ছাত্তারের দুটি চোয়ালের দিকে তাকালেই শিলিরও ভয় করে খুব, অথচ ছোটখাটো মানুষটি মুখে হাসি লেগেই আছে। মানুষের মুখের ভাবে পুরো মানুষ হয়তো কখনোই থাকে না, থাকে তার এক ফালি মাত্র, ঈদের চাঁদের মতো। কখন যে তাদের অমাবস্যা আর কখন পূর্ণিমা তা বোধহয় এমন মানুষেরা নিজেরাও জানে না, বুঝতেও পারে না। শৈলেন ডাক্তারের ভাই জ্বরের হিসেব রাখতে বলে গেছেন। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হিক্সের থার্মোমিটারের পাড়া নামিয়ে বাবার বগলতলায় দেয় শিলি, বারবার ঘড়ি ধরে। মা চলে গেছেন 5 বছর হলো। তারপর থেকে বাবার দেখাশুনো সব শিলিই করে। ক্যাবলাই বাড়িতে একমাত্র কাজের লোক। বেশি কাজ থাকলে মুনিশ ভাড়া করে নেয়। চালের খড় নিড়িয়ে নতুন করে ছাইতে ঘরামিকে ডেকে নেয়। জ্বরটা দেখে স্নান করতে যাবেও, বাবাকে বার্লি খাওয়াবে ফিরে এসে। নীল রঙের পিউরিটি বার্লির কৌটোটায় বেশি আর নেই, আনতে দিতে হবে ক্যাবলাকে একটা মধুর দোকান থেকে। সে যখন ছোট ছিল মা তাকেই পাঠাতেন মুদির দোকানে, যেখানে সেখানে। মেয়েরা বড় হলেই তাদের জগৎ সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায়। গঙ্গাধর নদী বয়ে গেছে বাড়ির পেছন দিয়ে। ছোট যখন ছিল তখন নদীতে কত ঝাঁপাঝাঁপি করেছে বন্ধুদের সঙ্গে। তখন সমবয়সী ছেলেরাও বন্ধু ছিল। ছেলে আর মেয়েরা যে আলাদা জাত তা তখন অত বোঝেনি। উদবেয়ালের গর্ত ছিল নদীর উঁচু বালির পাড়ে, শুশুক ভেসে উঠত মাঝে মাঝেই। এই গঙ্গাধরই গিয়ে মিলেছে তিস্তাতে। একবার কাকার সঙ্গে শীতকালে গেছিল নৌকা চড়ে তিস্তা পর্যন্ত। হাঁস মারতে গেছিল কাকা মনা জেঠুর সঙ্গে। তামাহাটের মিত্তিরদের বাড়িতে এসে উঠতেন মনা জেঠু। কি সুন্দর স্বচ্ছ জল গঙ্গাধরের। তিস্তার কাছাকাছি গেলে আরও স্বচ্ছ, এতই স্বচ্ছ যে জলের নিচে কমলা গেরুয়া রঙা বালির ওপরে রং বেরঙের গোল গোল নুড়ি দেখা যায়। কত রং বেরঙা হাঁস, বড় ছোট, ছাই রঙা রাজহাঁস কোয়াক কোয়াক করে উড়ে যায় মাথার ওপর দিয়ে। সেবারে অনেক ডিম সেদ্ধ, পাউরুটি আর কলকাতার কেক খেয়েছিল, মনে আছে। দেশভাগ হওয়ার আগে পর্যন্ত তামাহাট খুব বড় বন্দর ছিল। পূর্ব পাকিস্তানের পাট চাষের সব জেলা থেকে বড় বড় মহাজনী নৌকো করে পাট আসত। জায়গাটা খুবই রমরম করতো নাকি তখন। তামাহাটের জেঠিমার কাছে শুনেছে সেই সব সুখের সচ্ছলতার দিনের গল্প। হাটের দিনে গরুর গাড়ি করে ব্রহ্মপুত্র আর তিস্তার মহাশোল মাছ আসত, মস্ত মস্ত বড় বড় লাল রঙা তাদের আঁশ। পাথালি করে রাখলে গরুর গাড়ির শরীর ছাড়িয়ে যেত মাছগুলো। যেমন দেখতে তেমনই স্বাদ। ওরাও ছোটবেলায় যে কিছুমাত্র দেখেনি এমন নয়, কিছু কিছু দেখেছে। দিশি ঘোড়ায় চেপে মুশের মিয়া আসতো বাগডোরা গ্রাম থেকে হাটের দিনে। সাদা চুলের ওপরে কালো কাজ করা মুসলমানি টুপি বসানো। তামাহাটের হাটের গন্ধ এখনো নাকে লেগে আছে শিলির। গুড়, চিনি, খোল, সর্ষের তেল, কেরোসিন তেল, পাট, ধুলো, তামাক পাতা আর গরু মোষের গন্ধ মিলে এক আশ্চর্য মিশ্র গন্ধ উঠত হাট থেকে। সে গন্ধ এখনো নাকে লেগে আছে। সময় চলে যায় ঠিকই, কিন্তু স্মৃতিতে সেই সব বর্ণোজ্জ্বল শব্দ, দৃশ্য, গন্ধ বড় অবিশ্বাস্য রকম জীবন্ত হয়ে থেকে যায়। 12 বছর বয়সে শাড়ি ধরিয়েছিলেন মা। ও যখন হঠাৎ বড় হয়ে গেল একদিন, সেদিনের সেই ভয়, আনন্দ আর রহস্যের দিনের কথা এখনো মনে পড়ে। মা নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে অনেক কথা বলেছিলেন মেয়েদের অনেকই বিপদ। এই পৃথিবীর কোনো পুরুষ মানুষকেই বিশ্বাস না করতে বলেছিলেন, কাউকেই।
এক নিজের বর ছাড়া যখন বিয়ে হবে। শিলি জিজ্ঞেস করেছিল, বাবাকে? না, বাবাকে কাকাকে কাউকেই না। বড় ভয় করেছিল শিলির। এ কেমন বড় হওয়া যে বাবাকেও পর করে দেয়। সুন্দর এক আশ্চর্য রস গন্ধ স্বাদে ভরা পৃথিবী ছিল তার। বাঁশবাগানের আলো ছায়ার খেলা ছিল, নদীতে সাঁতার কাটা ছিল। আকাশ পরিষ্কার থাকলে যখন ভুটানের পাহাড় দেখা যেত উত্তরের আকাশে, হিমালয়, কখনো কাঞ্চনজঙ্ঘাও সোনার মতো ঝলমল করে উঠত সেই পাহাড় শ্রেণীর চূড়ো। শরতের মেঘের মধ্যে আগুন লেগে গেছে বলে মনে হতো তখন। দাঁড়িয়ে থাকত খোলা মাঠে তার খেলার সাথী কুমারের হাতে হাত রেখে, মন্ত্রমুগ্ধ হয়ে। চলে গেল সেই সব দিন কেমন হঠাৎ, বড় হঠাৎই চলে গেল ছেলেবেলাটুকু। বৃষ্টি মাথায় করে কদম তলায় রাধাকৃষ্ণ খেলা, তাও চলে গেল। মেয়েদের শরীর যে মেয়েদের এত বড় শত্রু তা মোটে 12 বছর বয়সেই জানতে পেরে বড়ই কষ্ট হয়েছিল শিলির। মেয়ে হয়ে জন্মেছে বলে নিজেকে অভিশাপও দিয়েছিল বারবার। আশীর্বাদও মনে হয় মাঝে মাঝে এখন। অবিমিশ্র দুঃখ বা সুখ কোথাওই নেই তা বুঝে। এখন এই ঘেরাটোপের জীবনই অভ্যেস হয়ে গেছে। মেনে নিয়েছে যে মেয়েদের আলাদা সৃষ্টি করেছে বিধাতা, আলাদা জাত, ছোট জাত, পুরুষের কৃপাধন্য তারা। বাবার জ্বরটা লিখে রেখে দিল স্লেটে। তারপর বাবাকে বলে চান করতে গেল ইঁদারার পাড়ে। ক্যাবলাটার বয়স হবে 15-16। ও এই সময় থাকে না। একদিন চান করার সময় শিলি হঠাৎই দেখেছিল যে ইঁদারার পেছন দিকের মানকচুর ঝোপের মধ্যে লুকিয়ে ক্যাবলা চান করতে দেখছে শিলির। ভেজা কাপড় জড়িয়ে নিয়ে দৌড়ে গিয়ে এক থাপ্পড় মেরেছিল ওকে। বলেছিল, চোখ গেলে দেব, বুঝেছিস? তারপর থেকে ও ভালো হয়ে গেছে। ক্যাবলা বলেই হয়তো হয়েছে, চালাক হলে হতো না। চান করতে করতে শিলি ভাবছিল ক্যাবলা তার চান করা দেখেছিল বলে তাকে চড় মেরেছিল। অথচ এমনও কেউ আছে যাকে সব কিছুই দেখানোর জন্য সে সম্পূর্ণ উন্মুখ, অথচ তারই কোনো সাড়া নেই। কি আশ্চর্য! কেন যে এমন হয়? মনে আজকাল ভয়ও হয় শিলির পুতনের ব্যবহারে। পুতনের বয়স হবে 26-27, শিলির 22। এত বয়সী কুমারী মেয়ে এখন আর এখানে নেই, না, একজনও নয়। বিয়ে অবশ্যই কালই হতে পারে। গদাইদের অবস্থা ভালো। আলোকঝাড়ি পাহাড়ের নিচে অনেক ধান জমি, কাঠের ব্যবসা। ধুবড়িতে তার বাবার কয়লার দোকানও আছে। বড় দাদা স্টিমার কোম্পানিতে সাপ্লায়ার ধুবড়িতে। মেজদাদা ম্যাচ ফ্যাক্টরি। গদাই ছোট ছেলে চাষবাস দেখাশোনা করে। শরীর স্বাস্থ্য ভালোই, নাক থ্যাবড়া, গা দিয়ে একটা অদ্ভুত গন্ধ। নাদু ময়রার গায়ে যেমন ছানা ছানা চিনির শিরা শিরা গন্ধ, তেমনি মাটি মাটি গন্ধ। বর হিসেবে ওকে ভাবাই যায় না, কখনো না। লেখাপড়াও করেছে মাত্র পাঠশালা অবধি। অথচ শিলির বাবার খুবই ইচ্ছে, শুধুমাত্র গদাইদের অবস্থা ভালো বলেই। গলায় কলসি বেঁধে নদীতে ডুবে মরতে ইচ্ছে করে মাঝে মাঝে শিলির। বেঁচে আছে শুধুই তার পুতনদার আশায়, পুতনদারই জন্যে। আগে সপ্তাহে অন্তত একটি করে চিঠি লিখত পুতনদা। ফটো পাঠিয়েছিল গত বছরে। সাইকেলে হেলান দিয়ে কালো ডোরা ফুল শার্ট আর প্যান্ট পরে চা বাগানে তার অফিসের সামনে দাঁড়িয়ে আছে পুতনদা। ধবধবে রং, মুখটা গোলগাল, কিন্তু খুব মিষ্টি। কত সব খবর দিত সে তখন প্রত্যেক চিঠিতে। 12 বছর বয়সে যে জগৎকে হারিয়েছিল শিলি,
পুতনের চিঠির মাধ্যমে সেই জগৎকেই ফিরে পেয়েছিল আবার। পুতনকে শিলিগুড়িতেও যেতে হতো মাঝে মাঝে, অন্য সব বাগানেও বকেয়া পাওনা উসুল করতে যেতে হতো। ও লিখত, আজ বাগরাকোটের সাহেব ম্যানেজার ডোনাল্ড ম্যাকেনজি সাহেব আর তার বউ বেটি ম্যাকেনজিকে দেখলাম। আহা, দেখে মনে হয় যেন ইংরেজি বায়োস্কোপ দেখছি। কি সুন্দর যে সাহেব মেম, নিজে চোখে না দেখলে বিশ্বাসই হতো না। একদিন লিখল, তিস্তার চ্যাংমারির চরে নতুন করে চাষের বন্দোবস্ত হচ্ছে, রিক্লামেশন হচ্ছে চর। এই চরের ঘাস পরিষ্কার করে চাষাবাদ হবে ভবিষ্যতে। তিস্তার সব চরেই চা বাগানের ম্যানেজাররা বাঘ শিকারে যেতেন। ফরেস্ট ডিপার্টমেন্টের হাতি, পুলিশের হাতি সব এসে নাকি জমায়েত হতো। উত্তর বাংলার কমিশনার আইভান সুরিটা, ডিআইজি রঞ্জিত গুপ্ত, চিফ সেক্রেটারি রণজিৎ রায়, শিলিগুড়ির দুর্গা রায়, আরও কত সব লোকের কথা লিখত পুতনদা। লিখত জলপাইগুড়ির রানীর কথা, রানী অশ্রুমতী দেবী, রায়কদ্দের রানী, তাঁর একমাত্র মেয়ে রাজকুমারী প্রতিভা দেবী। তাঁর সঙ্গে নাকি বিয়ে হয়েছিল কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর দাদা ডাক্তার কিরণ বসুর। জ্যোতি বসুর ডাকনাম যে গণা, তাও পুতনদার চিঠিতেই তখন জানতে পারে। জলপাইগুড়ির রাজবাড়িতে একজোড়া সাপ ছিল বিখ্যাত। সে সাপেরা ছিল বাস্তু সাপ, কারুকে কিছু বলতো না নাকি। পুতনদা বছরখানেক হলো চিঠি দেওয়া একেবারেই কমিয়ে দিয়েছে। মাসে একটা লিখত 6 মাস আগে, তারপর 2 মাসে একটা। শেষ চিঠি পেয়েছে 6 মাস আগে। এবার হয়তো বছরে একটা লিখবে, তারপরে থেমে যাবে চিঠি আসা একেবারেই। মাসিমা কিরণ শশীর কাছে শুনেছে শিলি যে পুতনদার কুমারগঞ্জে আসার আর দেরি নেই। সঙ্গে করে নাকি বাগানের ম্যানেজারের কাছে বেড়াতে আসা ম্যানেজারের শালার ছেলেকে নিয়ে আসছে। কলকাতার ছেলে, গ্রাম নাকি দেখেনি সে আগে, তাই আসছে পুতনদার সঙ্গে। ছেলেটি নাকি পুতনদারই সমবয়সী, যেমন লিখেছে মাসিমাকে পুতনদা। ভালো কাজ করে নাকি কোনো বিলিতি কোম্পানিতে, ভালো মানে উঁচু দরের কেরানি। পুতনদা নাকি দুঃখ করে লিখেছে, ম্যানেজারের শালার ছেলে মানে ম্যানেজারই, তাকে খাতির যত্ন করে খুশি রাখতেই এবারে ছুটিটা কেটে যাবে, যদি না সে আগেই ফিরে যেতে চায় কুমারগঞ্জ থেকে। তার চাকরিটা শখের, অঢেল পয়সা, বনেদি পরিবার। তবে শিলিকে লেখেনি কিছুই, যা লেখার তা সবই মাসিমাকে লিখেছে। তাই খুবই অভিমান হয়েছে শিলির। ভয়ও যে হয়নি তাও নয়, নানা রকম ভয়েই বড় বিষণ্ণ হয়ে আছে ও। কদিন হলো সবসময় বুক দূর দূর করে। চা বাগানে কি অন্য কোনো মেয়ের সঙ্গে ভাব হলো পুতনদার? একটা চা বাগানে নিশ্চয়ই অনেক বাঙালি কর্মচারী থাকেন, বিশেষ করে বাগানের মালিক যখন বাঙালি। তাদের সব বাড়িতে কি শিলির চেয়ে সব দিক দিয়ে ভালো একটি মেয়ে নেই? না থাকলেও তাদের কত শালিটালিরাও তো আসতে পারেন বেড়াতে। কে জানে কি হলো, কেন হঠাৎ নীরব হয়ে গেল পুতনদা। খুবই রাগ হয় শিলির সেই সব অদেখা মেয়েদের ওপরে। তাদের তো কতই আছে বাছাবাছির। শিলি যে ইঁদারার ব্যাং, ওর যে পুতনদা ছাড়া আর কেউ নেই এই জগতে। সেই শিশুকালের সাথী, সুখ দুঃখের মধ্যে বেড়ে উঠেছে দুজনে একসঙ্গে। একই ধরনের বোঝাবুঝি সমঝোতাও গড়ে উঠেছে দুজনের মধ্যে। তবে সত্যি কথা বলতে কি, এই পুতনদা যে তার মনের আদর্শ পুরুষ তা আদৌ নয়। তবে পুতনদা ছাড়া আর অন্য কোনো পুরুষের সঙ্গে মেলামেশার সুযোগও তার আসেনি। বাছাবাছির সুযোগ না থাকাতে যা হাতের কাছে থাকে তাকেই ভালো লাগাতে হয়। দেখতে দেখতে একসময় ভালো লেগেই যায়। বারবার মনোযোগ দিয়ে কোনো গাছের দিকে তাকালেও তাকে ভালোবেসে ফেলে মানুষ। মানুষকে তো বাঁচতেই পারে, বাসেই। আদর্শ পুরুষ বলতে সে নিজে যা বোঝে
তেমন মানুষের সঙ্গে তার বিয়ে কোনো দিন হবে না। কোনো মেয়েরই জীবনের আদর্শ পুরুষের সঙ্গেই বিয়ে কখনোই হয় না তার, আর যা কিছুই হোক না কেন। হয়তো না হওয়াই ভালো। এক ঘরের মধ্যে খুবই কাছাকাছি থেকে দিনের পর দিন দেখলে সব আদর্শের রঙই চটে যায়, জেল্লা ম্যাট করে। আদর্শ ব্যাপারটার মধ্যেই বোধহয় দূরত্বের আর যাত্রার গন্ধ আছে একটু, ওসব দূরে রাখাই ভালো। শিলির আদর্শ পুরুষের কাছাকাছি মাত্র একজনকেই দেখেছিল সে, তামাহাটে। মিত্তিরদের বাড়িতে বেড়াতে এসেছিল সেই ছেলেটি কলকাতা থেকে মাসখানেকের জন্যে। সেখানেই দেখা হতো। সে বাড়িতে দেখা হতো যখন শিলি যেত তামাহাটে। আবার সাইকেল নিয়ে সেও এই কুমারগঞ্জে চলে আসতো তামাহাট থেকে। শিলি ভেবেই আনন্দ পেত যে সে আসতো হয়তো শিলিকে শুধু একবার দেখতেই, হয়তো সত্যি তাই আসতো। কলকাতায় কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো সে, কলেজের নামটা ভুলে গেছে শিলি। ছেলেটির গায়ের রং ছিল মাজা, কিন্তু খুব লম্বা, মাথা ভর্তি চুল, সুন্দর শক্ত চেহারা। ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি পরতো, নয়তো হাওয়াই শার্ট আর প্যান্ট, তাও সাদা। ছেলেটির মধ্যে শুধু শিক্ষাই ছিল না, সহবদ, সম্ভ্রান্ততা সবই ছিল। বড় ঘরের ছেলে বলতে শিলির মা চিরদিন যা বোঝাতেন তার সবই ছিল সেই হিতেন বোসের মধ্যে। শিলির জ্ঞাতি সম্পর্কে কাকা হতো, তাই হিতু কাকু বলে সম্বোধন করত শিলি তাকে। একটা পুরো মাস বর্ষায় চ্যাগারের পাশের গাছের গন্ধরাজ ফুলের গন্ধরি মতো তাকে আমোদিত, আনন্দিত, শিহরিত করে রেখে হিতেন ফিরে গেছিল কলকাতায়। যখন ছিল এখানে তখন আলোকঝাড়ি পাহাড়ে শিলি তার সঙ্গে 7 বৈশাখীর মেলায় গেছিল। শিকারের শখও ছিল ছেলেটির। ধুবড়ির পূর্ণবাবুর দোনলা বন্দুক চেয়ে নিয়ে এসেছিল সে। শিলির মারকুইটটা কাকার সঙ্গে পর্বত জুয়ারে চিতাবাঘ আর শুয়োরের খুঁজে যেত হিতেন। ওসব একদিনও পায়নি। ফিরে আসতো প্রায়ই সোনালি বনমোরগ সাইকেলে বেঁধে। অবশ্য লালচে কুটরা হরিণ মেরেছিল একদিন। কাকা আর হিতু কাকু দুজনে মিলে কষ্টে সৃষ্টে টুং বাগানের মধ্যে দিয়ে বয়ে এনেছিল কুটরা হরিণটাকে। রক্তারক্তি মারামারি শিলি যে পছন্দ করে না, এ কথা বলার পরদিন থেকেই হিতু কাকু বলেছিল, যে কদিন এখানে আছি শিলি আর কিছুই স্বীকার করব না, হিংস্র কিছু ছাড়া। হিংস্র কিছু মানে কি কি? বাঘ, ভালুক, চিতাবাঘ, বিষাক্ত সাপ, আর এই ধরো তোমার মতন সুন্দরী মিষ্টি হাসির কোনো মেয়ে। আহা বলেছিল শিলি। লজ্জাতে শিলির গাল লাল হয়ে গেছিল। তারপরে হিতু কাকু চলে গেলে দেওয়ালের আয়নার সামনে দাঁড়িয়েছিল শিলি এসে। পড়ন্ত বেলায় নরম কালো রোদ কালোজাম গাছের পাতার ঝালরের ফাঁক ফোঁকর দিয়ে এসে পড়েছিল ঘরময়। শিলির চুলে, মুখে কমলার সঙ্গে বেগুনি আভা মিশে গেছিল যেন সেই আলোয়। কালোজামের পাতারাও কি বেগুনি হয়? আলো মাখা কালোজামের পাতাদের দিকে চেয়ে ভেবেছিল, কি বা আছে তার, ভেবেছিল শিলি। জোড়া ভুরু, কুচকুচে কালো রং, নাকটি অবশ্য বেশ টিকালো, চোখ দুটি বড় 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 চোখের পাতা আর পল্লব। দাঁতগুলো খুব একটা খারাপ নয়। মন্দ কি? নিজেকেই নিজে বলেছিল শিলি। শিলির মা বলতেন, মেয়েদের সবচেয়ে বড় প্রসাধন হচ্ছে দুটি, একটি হলো যৌবন, অন্যটি বুদ্ধি। যৌবন চলে গেলে যতই সাজো লাভ নেই, যৌবনের দীপ্তিটাই আলাদা। আর বুদ্ধি না থাকলে গায়ের ধবধবে রং, স্নো, পাউডার, রুজ কিছুতেই তার অভাব ঢাকা পড়ে না। প্রত্যেক মেয়েকেই যৌবন এক আলাদা শ্রী দেয়, দীপ্তি দেয়। যৌবনে কুকুরীকেও সুন্দর দেখায়। কে জানে হিতু কাকু কি দেখেছিল তার মধ্যে?
অদ্ভুত দৃষ্টিতে এই গেঁয়ো শিলির দু চোখে তাকিয়ে থাকত। অসভ্যর মতন নয়, দারুণ এক দৃষ্টিতে। বোধহয় কবি টবিরা এমন চোখে তাকান যাদের নিয়ে তারা কবিতা লেখেন তাঁদের দিকে। গা শিরশির করে উঠত শিলির। হিতু কাকুর সেই চাহনি যেন আপাদমস্তক তাকে লেহন করত, কিন্তু তাতে কোনো অশালীনতা ছিল না, নোংরামি ছিল না। হিতু কাকু মানুষটার মধ্যে কোনো রকম নোংরামি দেখেনি শিলি। এমন পুরুষ জীবনে কমই দেখেছে। চলে যাওয়ার সময় শিলির একটা ফটো চেয়েছিল হিতু কাকু। সম্প্রতি তোলা ফটো নেই শুনে তামাহাটের পিন্টু দাদাদের বাড়ি থেকে ক্যামেরা ধার করে এনে আদর করে শিলির ফটো তুলেছিল। কলকাতায় ফিরে গিয়ে তাকে সেই ফটো আর একটি সুন্দর চিঠি পাঠিয়েছিল হিতু কাকু। এমন সুন্দর কাগজে, এমন সুন্দর ভাষায়, অমন নরম ভদ্র ভালোবাসার চিঠি যে কেউ লিখতে পারে তা ওই চিঠি না পেলে জানতেও পেত না। একটি চিঠি যে রুক্ষ মনের মধ্যেও সব ফুলগুলি কিভাবে ফুটিয়ে তুলতে পারে তা হিতু কাকুর চিঠি না পেলে সত্যিই জানত না কখনো শিলি। একটা দীর্ঘশ্বাস ফেলল শিলি। ঘাড়ে আর পিঠে সাবান মাখতে মাখতে, স্নান করতে করতে। মা চলে যাবার পর এ বাড়িতে দ্বিতীয় কোনো মেয়ে নেই বলে কতদিন যে পিঠে ভালো করে সাবান দিতে পারে না। একদিন ও বাড়িতে গিয়ে হন্দলের মাকে দিয়ে পিঠ ঘষাবে ঠিক করল। হিতু কাকু এখন বম্বেতে বড় চাকরি করে নাকি, বিয়েও করেছে গত বছর। ছেলে মেয়ে নাকি হয়নি এখনো। হিতু কাকুর বউয়ের ছবি দেখতে খুব ইচ্ছে করে শিলির। সে কি শিলির চেয়েও সুন্দরী? শুনেছে খুবই সুন্দরী, শহরের সুন্দরী, বিয়ে পাশ। মোটর গাড়ি দিয়েছে নাকি মেয়ের বাবা হিতু কাকুকে বিয়েতে। ছেলেগুলো বড় বোকা হয়। শিলিরও দেওয়ার অনেক কিছুই ছিল, বিয়ে করলে তবেই না জানতে পেত হিতু কাকু। সেই শহুরে মেয়ে কি তার মতো খেজুরে গুড়ের পায়েস রাঁধতে পারে? নতুন চালের পাগল করা গন্ধের ফেনা ভাত, বড় বড় কই মাছের হরগৌরি, এক পাশে মিষ্টি এক পাশে ঝাল। হিতু কাকুর বউ বড় চিতল মাছের তেলওয়ালা পেটি কি রান্না করতে পারে শিলির মতো? কাঁচা লঙ্কা, কালো জিরে, ধনেপাতা দিয়ে। চিতলের মুইঠা, মাঝারি শিঙি মাছ দিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা, বেগুন আর পেঁয়াজ দিয়ে গা মাখা মাখা চচ্চড়ি, ঝাল ঝাল ঝাঁঝ ঝাঁঝ। গঙ্গাধর নদীর ডুব সাঁতারে এপার ওপার করতে পারে কি সেই বড়লোকের মেয়ে? গাছ কোমর করে শাড়ি পরে সিঁদুরে আমের গাছের মগডালে চড়ে আম পেড়ে খাওয়াতে পারে হিতু কাকুকে? চটের ওপর রঙিন মিষ্টি মিষ্টি গন্ধর নতুন পাট দিয়ে লিখতে পারে কি গড ইজ গুড অথবা ডু নট ফরগেট মি? সে কি বিশ্বাস করে মনে প্রাণে যে সংসার সুখের হয় রমণীর গুণে? শিলিরও দেওয়ার অনেক কিছুই ছিল। সব দানের কথা আলোচনা করা যায় না, কিন্তু ছিল যে তা শিলি জানে। অনেক এবং অনেক রকম দান। গা মাথা মুছে ফেলল শিলি। বাবার বার্লিটা জাল দিতে হবে। পিউরিটি বার্লি ছাড়া অন্য বার্লি আবার বাবার মুখে রোচে না। মা খেতে ভালোবাসতেন হান্টলি পামারের বিস্কুট। দু একবারই খেয়েছিলেন অবশ্য। বাবা কাকে দিয়ে যেন আনিয়েছিলেন কলকাতা থেকে। এসব ভেবে আর কি হবে? চলে যাওয়া দিনের কথা, দূরে থাকা আদর্শ পুরুষের কথা ভেবে। তবু ভাবনা তো শুধু মানুষেরই বিশেষ গুণ, ভগবানের বিশেষ দান। ভাবতে সব জীবই তো আর পারে না।
এই সঙ্গে শেষ হলো আজকের গল্প বাসরের গল্প পাঠ বুদ্ধদেব গুহ রচিত উপন্যাস আলোকঝাড়ির দিনগুলি। আজ শুনছিলেন প্রথম পর্ব। গল্প পাঠ এবং সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সুচিন্তিত মতামত একান্ত কাম্য। উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে খুব শীঘ্র দেখা হবে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গান ও গল্প সঙ্গে দিলীপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।